হ্যাঁ, হ্যালো। হ্যালো। আচ্ছা। হ্যাঁ, আরে মানে কম্পিউটার তো হঠাৎ করে কি একটা অসুবিধা হয়ে গেল। মানে স্ক্রিনটা যে চলে গেছে আর আসছে না। তারপরে এখন আবার এলো। হ্যাঁ, মানে এটা ২-৩ দিন আগে প্রবলেমটা ধরা পড়েছে। দেখাবো, দেখাবো বলে আর দেখানো হয়নি। আগের দিনে একবার যা শুরুতে হলো তারপরে আবার ঠিক হয়ে গিয়েছিল বলে আর করিনি। এত ভাবিনি। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আচ্ছা। হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার সমস্যা তো। ১ মিনিট। এটাও চলে গেল মনে হয়। এটা কি সেভ হয়ে আছে আদৌ নাকি জানি না। আচ্ছা তো এটাও চলে গেছে। পিপিটিটা সেভ করা হয়নি। করে পিপিটিটা চলে গেছে। আর পিপিটিটাকে সেভ করা হয়নি তখন পিপিটিটা চলে গেছে। চল লিখে নিয়েছি। হ্যাঁ, লিখে নিয়েছি। লিখে নিয়েছো তো? হ্যাঁ, কিন্তু তবুও আর কি। দেখে এটা আমি আর অতটা ভালো করে লিখছি না, আগে যেমন করে লিখেছিলাম এখন জাস্ট মোটামুটি ভাবে করে দিচ্ছি। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর বা পার্ট ওয়ান। হ্যাঁ, দেখে পরে আবার এ করবো মানে ওটা ওটা আমার তখন হচ্ছে পাতা লিখলাম করলাম বলে তো ২ পাতার মতো করেছিলাম তাই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে থার্ড পাতা থেকেই শুরু করি, থার্ড পেজ থেকে শুরু করি। আমার না চলে গেলে হয়। হ্যাঁ, যেটা বলছিলাম দেখো, সেটা হচ্ছে যে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ওবেজ হুকস ল। লিনিয়ার এসএইচও ওবেজ হুকস ল। ঠিক আছে, আচ্ছা দেখো হুকস ল জিনিসটা কি, যে আমি যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম আর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এবার সেখানে একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ধরে নাও এক্সটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, ফ্রম দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, বা ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ধরো তুমি একটা ধরো আমি একটা স্প্রিং যখন কনসিডার করছিলে, ধরো আমি একটা স্প্রিং এর কথাই ভাবছি। এই যে স্প্রিংটা তুমি যখন কনসিডার করছিলে, দুটো মাস পয়েন্ট ছিল তো, একটা মাস পয়েন্ট হচ্ছে M1, একটা মাস পয়েন্ট হচ্ছে M2। হয়তো ইকুইলিব্রিয়ামে তার লেন্থটা ছিল হচ্ছে ধরে নাও R0। এইটা এবারে যখন সে অক্সিডেশনটা যখন হচ্ছে, দেখা গেল যদি এইটাকে তুমি এই জায়গাতে মোটামুটি ভাবে রাখো, এইটা ধরে নাও বেড়ে গেল, বেড়ে গিয়ে এইটা M1, এটা হচ্ছে M2। এখন ডিস্টেন্সটা মানে দুটো মাস পয়েন্টের মধ্যে দূরত্ব হয়ে গেছে ধরে ধরে নাও R। তাহলে R মাইনাস R0 এইটা বেসিক্যালি এক্স।
তাহলে এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। হুকস ল এটা বলে যে যখন তুমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করবে না, তখন একটা রেস্টোরিং ফোর্স আসবে, সেটা আবার তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। একটা স্প্রিংকে তুমি দুদিকে টান দিয়ে তুমি ছেড়ে দাও, সে আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করবে। তুমি তাকে কম্প্রেস করে ছেড়ে দাও, সে আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করবে। একটা পেন্ডুলাম তুমি জাস্ট একটু তাকে মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, মানে অ্যাকচুয়ালি ধরো একটা ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে ওই পেন্ডুলামটা যে জায়গায় থাকবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তুমি এটা এখানে সরিয়ে দাও, সে আবার আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করবে। তাহলে হুকস ল এটা বলছে যে যে তোমার এই রেস্টোরিং ফোর্স যেটা তৈরি হচ্ছে, রেস্টোরিং ফোর্স এফটা, এটা বেসিক্যালি প্রপোর্শনাল টু তোমার এক্স বা রাদার মাইনাস এক্স। এই নেগেটিভ সাইনটা ইমপ্লাই করছে যেটা একটা রেস্টোরিং ফোর্স, অর্থাৎ এক্স যেদিকে যাচ্ছে ফোর্সটা তার উল্টো দিকে কাজ করছে। অথবা তুমি এটাকে লিখতে পারো এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এই যেটা হলো এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এইটা হচ্ছে হুকস ল এর মূল ব্যাপারটা, যেখানে কেটাকে বলা হচ্ছে তোমার ফোর্স কনস্ট্যান্ট। ফোর্স কনস্ট্যান্ট তাদেরকে এই ইকুয়েশন থেকে ফোর্সের ম্যাগনিটিউডকে তুমি এক্স দিয়ে ভাগ করলে ফোর্স কনস্ট্যান্ট পাবে। তা ফোর্স কনস্ট্যান্ট তুমি ভাবতে পারো যে পার ইউনিট ডিসপ্লেসমেন্ট তোমাকে কতখানি রেস্টোরিং ফোর্স আসছে, বা মানে ইউনিট ডিসপ্লেসমেন্ট করতে তোমাকে কতখানি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। মানে যতখানি রেস্টোরিং ফোর্স হবে ততখানি ফোর্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে তুমি এই ফোর্স কনস্ট্যান্টটাকে ভাবতে পারো যে অ্যামাউন্ট অফ restoring force per unit displacement। এবারে তুমি যদি একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করো, পরবর্তীকালে দেখবে ডায়াটমিক মলিকুল তার স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি এইসব বোঝার জন্য এই এসএইচ মডেলটা তোমার ইনিশিয়ালি খুব কাজ করবে। একটা মলিকুল যদি কনসিডার করো বা একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করতে বন্ড যদি কনসিডার করো, তাহলে রেস্টোরিং এই ফোর্স কনস্ট্যান্ট এটা ইজ এ স্টিফনেস অর রিজিডিটি অফ দ্য বন্ড। তাহলে মানে এটা হচ্ছে যে ধরো আমি জাস্ট এ বন্ড can be modeled as a linear simple harmonic oscillator, তখন হচ্ছে কে represents the stiffness of rigidity of the bond। হ্যাঁ, তাহলে তাহলে কে যেটা ফোর্স কনস্ট্যান্ট, কেটা ইজ এ মেজার অফ স্টিফনেস অর রিজিডিটি অফ দ্য বন্ড। অর্থাৎ কে যত বড় হবে ফোর্সটা বন্ডটা তত শক্ত বা তত স্টিফ। তাহলে এটা হচ্ছে তোমার হুকস ল, যেটা এফ ইকুয়াল টু মাইনাস কে, সেখানে কে এর মানে বুঝলে। আর এসআই ইউনিট অফ কে কি হবে দেখো, ফোর্সটা যদি নিউটনে করো আর এক্সটা যদি মিটারে করো, তাহলে নিউটন পার মিটার সেটা হচ্ছে এসআই ইউনিটের ফোর্স কনস্ট্যান্ট। কখনো কখনো হয়তো তোমার সিজিএস ইউনিট লাগতে পারে, এমনিতে এসআই ইউনিট এখন ব্যবহার করতে বলে। তাহলে সিজিএস ইউনিট যদি তুমি করো তাহলে ফোর্সটা হয়ে যাবে ডাইন, আর ডিস্টেন্সটা হয়ে যাবে সেন্টিমিটার, অর্থাৎ ডাইন পার সেন্টিমিটার। এটা এবারে ধরো তুমি জানো আর কি, আমরা যেটা জানি সেটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, সেটা হচ্ছে ফোর্সের সঙ্গে সমান হয়। এটা সবসময় মনে রাখবে যে নেগেটিভ গ্রেডিয়েন্ট বা নেগেটিভ ডেরিভেটিভ অফ পোটেনশিয়াল সেইটা হচ্ছে তোমার ফোর্সের সঙ্গে সমান হয়। তাহলে তুমি কি করতে পারো দেখো, ডি ভিএক্সটাকে এখানে লিখতে পারছো মাইনাস এফ ইন্টু ডিএক্স, মাইনাস এফ এর জায়গা মাইনাস কে এক্স ইন্টু ডি তুমি বসিয়ে দাও। তাহলে কে কে তোমার কেটে চলে, এই মাইনাস মাইনাস কেটে চলে গেল, তাহলে কে এক্স ডিএক্স হলো। এটা হচ্ছে তোমার ডিভিএক্স এইটা। আচ্ছা, এবার এটা আমি ইন্টিগ্রেট করছি। আচ্ছা, ধরে নিচ্ছি যখন এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে ভিএক্সটা ধরে নাও তোমার জিরো, রেফারেন্সটাকে তুমি জিরো ধরলাম, কেউ ভি জিরো একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরতে পারতো। আর এক্সটা যখন পাল্টে এক্স হয়ে গেল, তখন ডিভিএক্সটা ধরে নাও তোমার ভিএক্স হয়ে গেল। তাহলে এইখান থেকে ভিএক্সটা হয়ে যাচ্ছে কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে যেটা ইম্পর্টেন্ট যে এসএইচ এর জন্য পোটেনশিয়াল এনার্জিটা প্যারাবোলিক এবং অ্যাট দ্য সেম টাইম সেটা সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো হচ্ছে। মানে এটাকে তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো
আমার ছবিটা তো ভালো হলো না, ভালো আঁকা উচিত ছিল। দেখ এরকম, এটাকে যদি ভিএক্স প্লট করো, এটাকে যদি এক্স প্লট করো, এক্সটা এদিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ, এটা জিরো, ঠিক আছে? তো দেখো এটা প্রথম কথা হচ্ছে এটা যে প্যারাবোলিক, প্যারাবোলিক অ্যান্ড সিমেট্রিক অ্যাবাউট, অর্থাৎ ভি অফ মাইনাস এক্সটা তোমার বেশি এটা ভি এক্স হচ্ছে, এটা তার মানে এইটা একটা ইভেন ফাংশনের মতো কাজ করছে। আচ্ছা এবারে অনেক সময় কেউ যদি ডায়াটমিক মলিকুলটাকে কনসিডার করে, যদি এমন হতো যে ইফ এক্সটা হচ্ছে তোমার আর মাইনাস আর জিরো যদি তুমি করো, তাহলে ভিটাকে ইন টার্মস অফ আর প্লট করলে এটা কেমন দেখতে হবে, হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার হয়ে যাবে। আর এইটা যদি হয়ে যায় তাহলে আরটা তো আরটা যদি প্লট করো, মানে ভি কে ভি আরটাকে এজ এ ফাংশন অফ আর যদি প্লট করো, তাহলে তখন ছবিটা যেটা হবে যে আগে যেমন অরিজিনের অ্যাবাউটে ওটা প্যারাবোলিক ছিল বা সিমেট্রিক ছিল, এখন আর ইকুয়াল টু আর জিরোর রেসপেক্টে সেটা সিমেট্রিক হবে। এরকম দেখতে হবে, যেখানে ভি আরটা হচ্ছে হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার। দেখো আর ইকুয়াল টু যখন আর জিরো তখন জিনিসটা জিরো, তারপর সেখান থেকে সে প্যারাবোলিক্যালি জিনিসটা যেমন যায়। তাহলে দেখো আমি মানে এমনি ক্লাসিক্যালি যদি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর হয় তাহলে সে হুকস ল ওবে করে, যেখানে ফোর্সটাকে তুমি মাইনাস কে এক্স হিসেবে লিখতে পারবে, আর পোটেনশিয়াল এনার্জিটাকে হাফ কে এক্স স্কোয়ার বা হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার হিসেবে তুমি লিখতে পারছো এটা। আচ্ছা এবারে এই যে পার্টিকুলার ধরো সিস্টেমটা, এই সিস্টেমটা কোয়ান্টাম মেকানিক্স তোমাকে করতে হবে। আর কোয়ান্টাম মেকানিক্সেই আমি একদম চলে যাচ্ছি, ক্লাসিক্যালি এসএইচটাকে আর এক্সপ্লেন করছি না। এবার কোয়ান্টাম মেকানিক্যালি তুমি যখন এই পার্টিকুলার প্রবলেমটাকে সলভ করবে, তখন কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টের সঙ্গে ক্লাসিক্যাল রেজাল্টের যখন কম্পারিজনের গল্প থাকবে, তখন না হয় আমি দু চারটে কথাবার্তা বলে দেবো। আর এক কাজ করা যাক, ধরো যদি এই প্রবলেমটাকে তোমার ইয়ে হয়, মানে তোমার কি বলে ওটা ক্লাসিক্যালি যদি তুমি সলভ করো, ক্লাসিক্যালি সলভ করলে কি পাবে বা তার কত মতো কত তার করসপন্ডিং ইকুয়েশনটা কি হবে, সেটা একটুখানি করে দিই আর কি, তোমাদের সেটা অ্যাকচুয়ালি সুবিধা হবে, ঠিক আছে? মানে পরবর্তীকালে কম্পারিজনের ক্ষেত্রে সুবিধা হবে। দেখো তাহলে ক্লাসিক্যাল লিনিয়ার এসএইচ নিয়ে যখন তুমি কথাবার্তা বলছো, তখন দেখো যেটা নিউটনস ইকুয়েশন অফ মোশনটা তুমি প্রথমে লিখবে, সেটা ফোর্সটা যেহেতু তোমার ফোর্সটা হচ্ছে তোমার মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেটা এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, সেটা কি হবে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল বা হাফ কে এক্স স্কোয়ারের সঙ্গে, সরি মাইনাস কে এক্স এর সঙ্গে সমান হবে। মাইনাস কে এক্স এর সঙ্গে সমান হবে এটা। তাহলে ফোর্সটা হচ্ছে এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, যেটা হচ্ছে মাইনাস কে এক্স হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো তুমি যদি ডি টু এক্স বাই ডিটি স্কোয়ারটাকে লেখো, প্লাস এটা হয়ে যাচ্ছে কে বাই এম ইন্টু এক্স, দিস অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। এটা হয়ে যাচ্ছে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো হয়ে গেল, যেখানে ওমেগাটা হচ্ছে রুট ওভার অফ কে বাই এম। আচ্ছা এই কেটা অ্যাকচুয়ালি তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা, অ্যান্ড ইটস ইউনিট কিন্তু সেকেন্ড, মানে ফ্রিকোয়েন্সিতে ইউনিট হয় সেরকমই ইউনিট। এটা হচ্ছে তোমার এটা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা এবং এই যে ওমেগাটা সেটা সার্টেনলি কার উপর নির্ভর করছে,
যে অসিলেটরটাকে কনসিডার করতে তার ফোর্স কনস্ট্যান্ট এবং মাসের উপর নির্ভর করছে। সেই জন্য আমি এক কাজ করছি, এটা জাস্ট ওএসসি বা ওএসসি এটা দিয়ে দিচ্ছি, জাস্ট ওএসসিটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অসিলেটরের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা বোঝানোর জন্য। মানে এটা এটা এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের উপর নির্ভর করছে না, ফোর্স কনস্ট্যান্ট আর মাসের উপরে নির্ভর করছে। তুমি দেখো এখানে যে ইউনিটটা যে সেকেন্ড ইনভার্স হবে সেটা তুমি পরিষ্কার বুঝে যেতে পারবে। দেখো খেয়াল করো যে কে এর ইউনিটটা আমি কি বলেছিলাম, ফোর্স কনস্ট্যান্ট ইউনিট নিউটন পার মিটার। আচ্ছা নিউটন মানে কি, ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, কেজি মাস ইন্টু অ্যাক্সেলারেশন মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, আর এখানে মিটার টু দি পাওয়ার -2 আছে, তারপর এটা কত হচ্ছে কেজি সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা কেটা। আর এমটা মাস, তার ইউনিটটা কত হবে তোমার কেজি। তাহলে দেখো কে বাই এম তার স্কোয়ার রুট যখন করছো, যেটা বেসিক্যালি ওমেগা অক্সিলেটার, কেটা হচ্ছে তুমি কেজি সেকেন্ড টু দি পাওয়ার -2, এখানে কেজি হয়ে গেল, তার মানে দেখো সেকেন্ড টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে। অসিলেটর, এটাকে আমি অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি এগুলো বলছি, হ্যাঁ, যেটা রুট ওভার কে বাই এম। তাহলে এইটা হলো d2x বাই টি স্কোয়ার প্লাস ওমেগা অসিলেটর স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা স্ট্যান্ডার্ড সলিউশন আছে। আর স্ট্যান্ডার্ড সলিউশনটা কি করে আসছে সেটা আমি তোমায় বলে দিতে পারি। ধরো এই ধরনের প্রবলেম কেমন করে সলভ করতে হয়, দেখো আমি শুরুটা করছি এইরকম ভাবে, লেট দ্য ট্রায়াল সলিউশন বি, এক্সটাকে ধরো এইরকম ভাবে লিখলে ই টু দি পাওয়ার আলফা টি, সরি আলফা এক্স নয়, ই টু দি পাওয়ার আলফা টি, এইরকম ভাবে তুমি জাস্ট একটা ট্রায়াল সলিউশন লিখলে তুমি মানে হয় এটা আর কি, যে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা টি এখানে বসিয়ে তুমি যদি দেখো যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সমান হয়, অর্থাৎ লেফট হ্যান্ড রাইট সাইনটা তবে 0 হয়। এখানে একটা ট্রায়াল সলিউশন দিয়ে স্টার্ট করছি আমি, এখানে আলফার ভ্যালুটা আমি এখনো জানি না। তাহলে ট্রায়াল সলিউশন যদি এটা হয় বা গেস সলিউশন যদি এটা হয়, তাহলে ডিএক্স ডিটা কত হবে, আলফা ই টু দি পাওয়ার আলফা টি, আর d2x বাই dt স্কোয়ারটা কত হবে না, আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা টি। এটা তাহলে এবারে এই যে ইকুয়েশনটাতে, এই ইকুয়েশনটাতে আমি বসি, ধরো এটা 1 নম্বর ইকুয়েশন, এইটা ধরো তোমার 2 নম্বর, এটা ধরো 3 নম্বর, এটা ধরো 4 নম্বর। তাহলে তুমি এখানে এই d2x বাই dt স্কোয়ারটা, সেটা আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা টি, সেটা 4 নম্বর ইকুয়েশন থেকে বসাবে, আর x টি টু দি পাওয়ার আলফা টি তুমি বসাবে। তাহলে ফ্রম ইকুয়েশন 1, 2 and 4, from equation 1, 2 and 4 we get d2x by dt square, sorry একবারে বসাচ্ছি তো, d2x by dt আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা টি প্লাস ওমেগা অসিলেটর তার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে আবার ই টু দি পাওয়ার আলফা টি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, ই টু দি পাওয়ার আলফা টি কমন নিয়ে নাও, আলফা স্কোয়ার প্লাস ওমেগা অসিলেটর তার স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আইদার ই টু দি পাওয়ার আলফা টি ইকুয়াল টু 0 or আলফা স্কোয়ার প্লাস ওমেগা অসিলেটর তার স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা ই টু দি পাওয়ার আলফা টি 0 হওয়া মানে কি হচ্ছে, যে সলিউশনটা তুমি ভেবেছিলে এক্সটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এটা ইমপ্লাই করছে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে। আচ্ছা দেখো যদি এক্সটা অলওয়েজ 0 হয়ে যাওয়া, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা সবসময় 0 থাকে, যে কোনো টাইমে যদি 0 থাকে, তাহলে তো বেসিক্যালি অসিলেশনই হচ্ছে না, তাহলে এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। তাহলে এইটাকে বলবো যে দিস ইজ এ ট্রিভিয়াল সলিউশন, দিস ইজ এ ট্রিভিয়াল সলিউশন মানে হচ্ছে সলিউশন হ্যাভিং নো ফিজিক্যাল সিগনিফিকেন্স। যেটা ট্রিভিয়াল সলিউশন মানে কি, এ সলিউশন মানে ম্যাথমেটিক্যালি এটা কারেক্ট, এদের কোনো ফিজিক্যাল মানে নাই, এ সলিউশন হ্যাভিং নো ফিজিক্যাল সিগনিফিকেন্স। তারপরে রইল আলফা স্কোয়ার প্লাস ওমেগা অসিলেটর স্কোয়ারটা হচ্ছে 0, তাহলে এখান থেকে আলফাটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস আই ওমেগা অসিলেটর।
এটা আলফাটা বেরোলো। আর এটা যদি বেরোয় তাহলে মানে সলিউশন গুলো তাহলে কি কি হতে পারে দেখো। তাহলে আমি তো সলিউশনটা একটা ধরেছিলাম তোমার এক্স, মানে আমি সলিউশনটাকে এক্স ধরেছিলাম, এক্সটা হচ্ছে টু দি পাওয়ার আলফা টি। আচ্ছা, এবারে আলফা যদি দুটো ভ্যালু তোমার বেরোচ্ছে তাহলে সলিউশন গুলো কি কি হবে? সলিউশন স্যার একটা হচ্ছে এক্স ওয়ান যদি তুমি ধরো ই টু দি পাওয়ার আই ওমেগা অসিলেটর ইন্টু টি, আর একটা হচ্ছে এক্স টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা অসিলেটর ইন্টু টি। এটা তাহলে তা যদি হয় তাহলে জেনারেল সলিউশনটা কি হবে? আচ্ছা দেখো, যে ইকুয়েশনটাকে সলভ করি সেটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশনের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, লিনিয়ার সুপারপজিশন প্রিন্সিপাল ওবে করে। অর্থাৎ যদি এক্স ওয়ান এবং এক্স টু সলিউশন হয় তাদের আরবিটারি লিনিয়ার কম্বিনেশনে এদের সলিউশন হবে। জেনারেল সলিউশনটা কি হবে? না এক্স টিটাকে আমি লিখলাম, ধরে নাও একটা কনস্ট্যান্ট সি ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা অসিলেটর টি প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা অসিলেটর টি। এটা ঠিক আছে, আমি এরকম ভাবে লিখলাম। তাই এটা হচ্ছে তোমার জেনারেল সলিউশন হলো, যেখানে সি ওয়ান সি টু আর টু আরবিটারি কনস্ট্যান্ট, যেখানে সি ওয়ান অ্যান্ড সি টু আর টু আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে এই ধরনের সলিউশনটা না লোকে ঠিক কমফোর্টেবল না, মানে কেমিস্ট্রির লোকের তো আরোই নয়। এর এই কমপ্লেক্স নাম্বার টাম্বার কেমন সব আছে টাছে, মানে কেমন একটা ক্লামজি ব্যাপার। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হ্যানা ত্যানা কি করে কি করবে, এই নিয়ে তুমি সমস্যা করবে, সেখানে কি করতে পারি আমি। দেখো দেখো এক্স যেটাকে তুমি লিখতে পারো, এই সি ওয়ান যেমন আছে ই টু দি পাওয়ার আই ওমেগা টি, সেটাকে লিখতে পারা যায় কস ওমেগা টি প্লাস আই সাইন ওমেগা টি। আচ্ছা, এই আমি না এই ওমেগা অসিলেটরটাকে ওমেগা লিখছি, বারবার ওমেগা অসিলেটর লিখতে অসুবিধা হচ্ছে। তাহলে সি ওয়ান ই টু দি পাওয়ার আই ওমেগা টি থেকে লিখলাম কস ওমেগা টি প্লাস আই সাইন ওমেগা টি প্লাস সি টু, এটা হলো কস ওমেগা টি মাইনাস আই সাইন ওমেগা টি, কারণ এখানে তোমার ই টু দি পাওয়ার মাইনাস আছে। তা ডি মাইনাস থিওরেম ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, সেটা আমি এখানে কাজে লাগালাম। এটা কেমন হয়ে যাচ্ছে দেখো, সি ওয়ান প্লাস সি টু কস ওমেগা টি প্লাস আই ইন্টু সি ওয়ান মাইনাস সি টু সাইন ওমেগা টি। এটাকে আমি লিখতে পারি তোমার দেখো এ কস ওমেগা টি আচ্ছা, এ না করে এটা তুমি এক কাজ করে সি থ্রি সি ফোর এইভাবে লিখতে পারা যায়। সি থ্রি সি ফোর লিখি, হ্যাঁ, মানে সি ওয়ান প্লাস সি টুকে আমি সি থ্রি ধরছি, তাহলে সি থ্রি কস ওমেগা টি প্লাস সি ফোর সাইন ওমেগা টি, এরকম ভাবে লিখি। আচ্ছা, আবার কস আর সাইন হিসেবে লিখলে দেখো এই যে এক্সপোনেনশিয়ালি যে আইটা ইত্যাদিগুলো আছে সেগুলো অ্যাপারেন্টলি আর দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে এক্স রেখে এইরকম ভাবে লিখি। আচ্ছা, এই যা পেয়েছি, আবার স্ক্রিনটা চলে গেল, আবার এসে গেছে। এবারে এইটাকে লিখতে পারো কেমন করে দেখো, তুমি রুট ওভার অফ সি থ্রি স্কোয়ার প্লাস সি ফোর স্কোয়ার দিয়ে গুণ করলে, আর রুট ওভার অফ সি থ্রি স্কোয়ার প্লাস সি ফোর স্কোয়ার দিয়ে তুমি ভাগ করে দিলে, করে কস ওমেগা টি হলো প্লাস সি ফোর বাই রুট ওভার অফ সি থ্রি স্কোয়ার প্লাস সি ফোর স্কোয়ার, এটা করলে মানে দেখো রুট ওভার অফ সি থ্রি স্কোয়ার সি ফোর স্কোয়ার দিয়ে গুণ করলে আর রুট ওভার অফ সি থ্রি স্কোয়ার সি ফোর স্কোয়ার দিয়ে ভাগ করলে। আর এবারে এইটাকে তুমি এক কাজ করো, ধরো এই লেট সি ওয়ান বাই রুট ওভার অফ সি থ্রি স্কোয়ার প্লাস সি ফোর স্কোয়ারটাকে তুমি লেখো, আবার কি হলো রে, আবার চলে গেল, মানে ল্যাপটপটা গেছে, আজকেই দেখাতে হবে। এত ঘন ঘন যাচ্ছিল না, মানে আজকেই হঠাৎ দেখছি যাচ্ছে আসছে হচ্ছে তো।
লুজ কানেকশন বা কিছু একটা হচ্ছে। C1/√(CT² + C4²) এটাকে তুমি ধরে নাও, যা এ আর হবে না মনে হয় রে। কি সমস্যা হলো তো? ক্লাস নিতে পারা যাবে না তো এরকম হলে। আসছে না স্ক্রিনটা আবার, কি হতো রে বাবা, দেখ না কি হচ্ছে না, আস্তে 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 যাবো। ওইটা C3 ছিল এটা না? হ্যাঁ, C3/√CT² + C4² তুমি সাইন থিটা ধরো, আর C4/√CT² + C4² এটাকে তুমি কস থিটা ধরো। দেখো কেন তুমি ধরতে পারো, কারণটা হচ্ছে যদি তুমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করো, তাহলে সেটা খাটালে 1 বেরোচ্ছে। তা তুমি এটাকে সাইন থিটা ধরলে এটাকে কস থিটা তুমি ধরতেই পারো। এবারে এইটাকে তাহলে যেটা করে নাও, এই এই বাইরের পার্টটাকে তুমি ধরে নাও a√CT² + C4² তুমি এ ধরো, আর এইটা হচ্ছে তোমার সাইন ওমেগা টি কস থিটা আর এটা হচ্ছে কস ওমেগা টি, যা বাবা, কালকেও ক্লাস নিয়েছি, ঠিকঠাক করে ক্লাস নিতে পেরেছি, আজকে তার এই অবস্থা। আমার গেছে, আসছে না আসছে না আসছে না। চলে যাচ্ছে, রাখতে চলে যাচ্ছে, কিভাবে হলে তো থাকবে। মানে স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে বুঝছিস, মানে আজকে খুবই মানে এটা মানে লুজ কানেকশন কিছু একটা হচ্ছে, মিষ্টি না দেখালে হবে না। আচ্ছা দেখো, যেটা মানে লাস্ট পর্যন্ত দেখতে পেয়েছিলে তো? হ্যাঁ, দেখো তাহলে এই যে C3√, এইটা ডান দিকটা C4√CT² + C4², এটাকে কস থিটা বলছি। আর কস ওমেগা এটা C3/√CT² C4²টাকে তুমি সাইন থিটা বলছো, এইটা। তা তুমি এটাকে লিখতে পারছো, দেখো এ সাইনে কস বি প্লাস কসে সাইন বি হলে সাইন ওমেগা টি প্লাস থিটা, এটা। তাহলে এক্স থিটাকে তুমি এইরকম ভাবেও লিখতে পারো, এ সাইন ওমেগা টি প্লাস থিটা। আচ্ছা এবারে যদি আমি এরকম ভাবে ধরি, এই যে এই থিটাটাকে বলা হয় ইনিশিয়াল ফেজ। আচ্ছা এবারে যদি আমি
ডিমান্ড করি, if we demand that at t equal to 0 x-টিও তোমার 0, যখন টাইমটা তোমার 0 তখন এক্সটা ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন সেটাও 0, অর্থাৎ তুমি ঘড়িটাকে অন করছো কোথায় না ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। যখন টি ইকুয়াল টু 0 এক্সটি যদি তোমার 0 হয়ে যায় তাহলে তুমি থিটাটাকে তাকে সেফলি 0 করতে পারবে। দেখো টি ইকুয়াল টু 0 যদি এক্সটিটা 0 হয়ে যায় তাহলে সার্টেনলি হচ্ছে থিটাটা তোমার 0 হতে হবে। দিস ফিক্সেস থিটা ইকুয়াল টু 0, দেন তুমি উইদাউট লস অফ এনি জেনারেলিটি লিখতে পারো এক্সটি হচ্ছে এ সাইন ওমেগা টি। বাবা কি বলতো, একটা তো এক পার্মানেন্টলি আসবে না সেরকম একরকম হয়, আসছে যাচ্ছে কি হচ্ছে রে বাবা। কম্পিউটার অন আছে, সব আছে। এক্সটা হচ্ছে এ সাইন ওমেগা টি। দেখো এই যে সলিউশনটা, যেটা এক্সটা হচ্ছে এ সাইন ওমেগা টি ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এই সলিউশনটা দিয়ে লোকে নর্মালি স্টার্ট করে, ঠিক আছে। আচ্ছা এবারে এইটা তো তোমার ডিসপ্লেসমেন্ট হলো, বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা তুমি এক্সটি দিয়ে রিপ্রেজেন্ট করছো, তাহলে ভেলোসিটিটা কি হবে? ভেলোসিটিটা ভি, সেটা তো ডিএক্স ডিটি হয়, তাহলে ডি ডিটি এক্স এর জায়গায় এ সাইন ওমেগা টি তুমি বসাও, এটা কত হচ্ছে না এ ওমেগা কস ওমেগা টি। আচ্ছা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, মানে এটা এটা ভিটাকে যদি অ্যাজ এ ফাংশন অফ টি তুমি লেখো তাহলে এ ওমেগা কস ওমেগা টি এরকম ভাবে তুমি লিখতে পারবে। এবার কেউ চাইলে এইটাকে কসটাকে কস থিটা মানে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা এরকম ভাবে লিখলো, তাহলে এ ওমেগা হলো 1 মাইনাস, এবার দেখো সাইন স্কোয়ার ওমেগা টি, সাইনটা এইখান থেকে এক্স যেহেতু এ সাইন ওমেগা টি, তাহলে সাইন ওমেগা টি এক্স বাই এ, তাহলে এটা হয়ে যাবে কত 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এ কেটে চলে গেল ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মানে ভিটাকে তুমি যদি এক্স এর ফাংশন হিসেবে দেখো তাহলে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হিসেবে লিখবে, আর যদি টি এর ফাংশন দেখো এ ওমেগা কস ওমেগা টি এরকম ভাবে লিখবে, ঠিক আছে। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি এইটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো। আর পোটেনশিয়াল এনার্জি তুমি অলরেডি জানো, এইটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স, মানে হাফ কে এক্স স্কোয়ার, এবারে এক্স মানে হাফ কে এক্স স্কোয়ার, আর ওমেগা যেহেতু রুট ওভার অফ কে বাই এম, কেটা হয়ে গেল এম ওমেগা স্কোয়ার, তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এই দুটোকে কাজে লাগিয়ে যদি আমি টোটাল এনার্জিটাকে ক্যালকুলেট করি, টোটাল যে এনার্জি ইটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, দেখো এটা হয়ে যাচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হয়ে যাচ্ছে টোটাল এনার্জি, এবং এই টোটাল এনার্জি তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, সেখানে এটা একটা কনজারভেটিভ সিস্টেম, যার ক্ষেত্রে এনার্জিটা কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে কনজারভেটিভ সিস্টেম। আচ্ছা এবারে এই যে ভেলোসিটির এক্সপ্রেশনটা পেয়েছো, ভেলোসিটির এক্সপ্রেশন থেকে একটা জিনিস খেয়াল করো যে অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, at the equilibrium position when x equal to 0,
দেন velocity is maximum and it is Vmax equal to ওমেগা ইন্টু এ। মানে দেখো যখন এক্সটা যেমন 0 হচ্ছে, কারণ এখানে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এক্স এর ভ্যালু যত বেশি হবে ভেলোসিটি তত কমবে, তাহলে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, তখন ভেলোসিটিটা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে ওমেগা ইন্টু এ। আচ্ছা, এবারে যেটা দাঁড়াচ্ছে যে হোয়েন এক্সটা হচ্ছে তোমার প্লাস মাইনাস এ, দেন কি হচ্ছে, দেন দেখো, দেন ভেলোসিটি ভিটা হয়ে যাচ্ছে তোমার 0। যখন এক্সটা প্লাস মাইনাস এ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা 0 হয়ে গেল, তাহলে ভিটা তোমার 0 হয়ে গেল। এবার তাহলে মানে এই যে মানে ব্যাপারটা কিরকম দেখো, যে একটা পেন্ডুলাম দুল ছিল, একটা পেন্ডুলাম ছিল, সে বেসিক্যালি তোমার দুল ছিল, দুলছে, তার ডিসপ্লেসমেন্টটা তোমার পাল্টাচ্ছে, তাই তো? এবারে এই ডিসপ্লেসমেন্টটা যখন তোমার আইদার প্লাস এ অথবা মাইনাস এ হলো, প্লাস এ বা মাইনাস এ হলো, তখন তুমি দেখতে পাচ্ছ কি না ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো ফিজিক্যালি, যে একটা পেন্ডুলাম এখানে ছিল ইকুইলিব্রিয়াম পজিশনে, তখন তার ভেলোসিটিটা ম্যাক্সিমাম। এবার তুমি আস্তে 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 যখন তুমি এই দিকে ঠেলে দিচ্ছ, একটা সময়ের পরে তার ভেলোসিটিটা 0 হয়ে তারপর আবার উল্টো দিকে আসা স্টার্ট করছে। সিমিলারলি এখানেও তাই, তুমি জাস্ট ইকুইলিব্রিয়াম পজিশন থেকে পার্টিকেলটা এদিকে ঠেলে দিলে, এবার যখন ফিরছে তখন আবার এই জায়গা তোমার মানে এই জায়গাতে একটা মুহূর্তের জন্য ফিক্সড হয়ে গিয়ে তারপর সে উল্টো দিকে ফিরলো। তার মানে ভেলোসিটি 0 হয়ে যাওয়া একটা পেন্ডুলাম তো সে দুলতেই থাকবে, দুলতেই থাকবে, দুলতেই থাকবে। তাহলে একটা মানে তার ভেলোসিটি 0 হয়ে যাওয়া মানে হচ্ছে একটা টার্নিং পয়েন্টে পৌঁছে গেছে, যার পরে সে উল্টো দিকে বাঁকবে। প্রথমে ডান দিকে যাচ্ছিল, এই পয়েন্টে পৌঁছে যাওয়ার পর সে বাঁ দিকে আসবে, তখন এক মুহূর্তে কিন্তু ভেলোসিটিটা 0 হয়ে যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ করসপন্ড দ্য ক্লাসিক্যাল আবার কি হলো, সমস্যা রে সমস্যা, আজকে তোদের প্রথম দিনের ক্লাসটাই খুব বাজে অবস্থা হয়ে গেল। আজকেই ফার্স্ট মানে 3 দিন হচ্ছে, এটা বৃহস্পতিবার সকালে হয়েছে, শুক্রবার সকালে হয়েছে। শুক্রবার সকালে সারাদিনে কোনো অসুবিধা হয়নি, বৃহস্পতিবার সকালে প্রথমে শুরুতে এরকম হলো, তারপর স্টার্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো অসুবিধা হয়নি। আজকেই দেখ সবচেয়ে বাজে অবস্থা। আর আসছেই না। রোগটা তো বোঝা যাচ্ছে না, যে কোনো একটা পার্টিকুলার জায়গায় চাপ দিলাম চলে আসবে, তা তো হচ্ছে না। জানি না কখন আসছে কখন আসছে না, সেভটাকে করবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস। কেন ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট বলছি, মানে ক্লাসিক্যালি তোমার ওই একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স গিয়ে সে ফিরবে, মানে টার্ন করবে, টার্ন করবে মানে সেখান থেকে এলো তোমার টার্নিং পয়েন্ট। ঠিক আছে এটা। আচ্ছা, এবারে তুমি যদি এই কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি তুমি প্লট করো, তাহলে কেমন দেখতে হবে দেখো। ধরো তোমার, আমি এইরকম ভাবে জিনিসটাকে করছি, এক সেকেন্ড, এই দুটো লাইন প্রথমে টেনে দিই।
ধরো এদিকে এক্স প্লট করা হচ্ছে, এইটা ধরে নাও তোমার প্লাসে, এটা তোমার মাইনাসে। আচ্ছা, এবারে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল এনার্জি অর কাইনেটিক এনার্জি অর পোটেনশিয়াল এনার্জি সব প্লট করছে। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কেমন দেখতে? এটা প্যারাবোলা হাফ কে এক্স স্কোয়ারের মতো। এইটা হচ্ছে আমার টোটাল এনার্জি, এইটা তোমার টোটাল এনার্জি। এইটা হচ্ছে এইটাই যেটা হলো সেটা দেখো, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এইটা বেসিক্যালি তোমার পোটেনশিয়াল এনার্জিটা এরকম দেখতে, যেখানে এক্স ইকুয়াল টু জিরোতে পোটেনশিয়াল এনার্জিটা জিরো, এক্স যখন প্লাস মাইনাস এ হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জিটা তোমার কত হয়ে যাচ্ছে না হাফ এম ওমেগা স্কোয়ার। টোটাল এনার্জিটা কত হয়ে যাচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এবং এক্স যখন প্লাস মাইনাস এ তার ভেলোসিটি জিরো বলে পুরো কাইনেটিক এনার্জিটা পুরো জিরো হয়ে গেল, পুরো এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল। আচ্ছা, এবারে তুমি যদি কাইনেটিক এনার্জিটাকে প্লট করো, কাইনেটিক এনার্জিটা কেমন দেখতে হচ্ছে না এরকম একটা ইকুয়েশন ওবে করে, তাহলে এইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, যেটা হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা যেটা হচ্ছে তোমার পুরোটাই কাইনেটিক এনার্জি। দেখো, কাইনেটিক এনার্জি যখন এক্স ইকাল টু জিরো, এক্স ইকাল টু জিরো, তখন টোটাল এনার্জিতে রিচ করে যাচ্ছে হাফ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর এক্স যখন প্লাস মাইনাসে তখন কাইনেটিক এনার্জি তোমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি তুমি যদি প্লট করো গ্রাফিক্যালি, তাহলে এরকম দেখতে হচ্ছে এটা। ঠিক আছে? আচ্ছা, এবার ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দেখো, তুমি এর আগে যখন ভেলোসিটির এক্সপ্রেশনটা দেখলে সেখানে বললাম যে তার ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটিটা ম্যাক্সিমাম, আর টার্নিং পয়েন্টের দিকে ভেলোসিটিটা তোমার জিরো হচ্ছে এবং ভিএক্সটা হচ্ছে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। আচ্ছা, এবারে এই যে টোটাল যে পাথটা, ধরো একটা পেন্ডুলাম, এইটা এবার এ তো এই মুভ করছে, তো একটা পেন্ডুলাম দেখো দেখো এইখান থেকে এই গেল, এই টার্নিং পয়েন্টে পর্যন্ত পৌঁছালো, আবার ফিরে এসে এই পর্যন্ত গেল, করে আবার এই জায়গায় ফিরে এলো। এটা হচ্ছে পুল অসিলেশনটা। আর তুমি যদি একটা সাইড থেকে ছাড়তে, এই গেল এখানে যাবে, গিয়ে আবার এখানে পৌঁছাবে, তবে হচ্ছে ফুল অসিলেশন হলো। বা মাঝখান থেকে শুরু করলে এইখান থেকে এই এ পাত গেল, আবার ফিরলো, আবার মাইনাস এ পাত গেল, আবার আগে ফিরলো, তবে হচ্ছে তোমার টোটাল, মানে টোটাল এটা কমপ্লিট হলো, টোটাল অসিলেশনটা হলো। তা তুমি যদি টাইম পিরিয়ড বলে একটা জিনিস ডিফাইন করো, টাইম পিরিয়ড টি, দেখো ওমেগা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় তাহলে টোটালটা রোটেট করতে কতক্ষণ সময় লাগবে, 2π/ওমেগা। তাহলে টাইম পিরিয়ডটা হচ্ছে বেসিক্যালি তোমার 2π/ওমেগা, এটা। আচ্ছা, এবার এই টোটাল টাইম পিরিয়ড মানে হচ্ছে এইখান থেকে শুরু করলো, করে ধরো তোমার এই গেল, গিয়ে আবার এই পর্যন্ত ফিরলো, এই পুরোটা হচ্ছে টাইম পিরিয়ড। বা মাঝখান থেকে শুরু করলে এই গেল, এই ফিরলো, আবার বাঁদিকে চলে গেল, আবার এই জায়গায় ফিরলো, এর টোটাল টাইম পিরিয়ড। আচ্ছা, টোটাল টাইম পিরিয়ড যদি 2π/ওমেগা হয়, তাহলে দেখো তোমার এই টাইম পিরিয়ডের মধ্যে আমি দেখতে চাইছি, ধরো কোন একটা ছোট্ট ডিস্টেন্স, এই ধরো এটা এক্স, আর এটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স। এই যে ডিস্টেন্সটা, একটা পয়েন্ট ধরে নাও এক্স, এই পয়েন্টটা এক্স, আর এইটা হচ্ছে তোমার এক্স প্লাস ডিএক্স। তাহলে এইটুকুতে থাকার অ্যাকচুয়ালি সম্ভাবনাটা কতটা? দেখো, আমি যদি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল within the region x and x plus dx দেখি, probability of finding the particle within the region x and x plus dx যদি তুমি দেখো, তাহলে দেখো সেইটা আমি নাম দিয়েছি px dx। সেটা কি হবে না, এইটুকু জায়গা ধরো dx দূরত্ব, সে কতক্ষণ সময় থাকছে না, এই dx টাকে তুমি তার ভেলোসিটি দিয়ে ভাগ করো, এতক্ষণ সময় থাকছে। আজ এবারে কথাটা হচ্ছে যাওয়ার সময় সে একবার এইখানটা থাকবে, ফেরার সময় আর একবার থাকবে, মানে টোটাল টাইম পিরিয়ডের মধ্যে এই জায়গাটাকে দুবার কভার করছে, একবার যাওয়ার সময় একবার ফেরার সময়। তার মানে ওই জায়গাটা থাকছে কতক্ষণ সময়, 2dx/dx। এইটা তাকে তুমি ভাগ করে দেবে কি দিয়ে না, টাইম পিরিয়ডটাকে দিয়ে।
তাহলে এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স প্লাস ডিএক্স, মানে টোটাল টাইম পিরিয়ডের মধ্যে কতখানি সময় সে বেসিক্যালি এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স দূরত্বের মধ্যে থাকছে। এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স দূরত্বের মধ্যে থাকছে 2 dx/vx, এটা তুমি টাইম পিরিয়ডে দিয়ে ভাগ করলে, এটা হলো। তো দেখো এটা এই 2 আর টিটাকে তুমি লিখে দাও তোমার 2π উপরে হচ্ছে ওমেগা হয়ে গেল, মানে এখানে টিটার জায়গায় 2π/ω তুমি বসিয়ে দিলে, 2 কেটে গেলে এটা একবার ω/π লিখে দিই। এটা হচ্ছে ω/π হলো একটা, ω/π হলো। আচ্ছা এবারে ভিএক্সটা কত, ওমেগা ইন্টু √(a²-x²). এই যে ভিএক্সটা আমি এখানে লিখে রেখেছিলাম না, এই যে ওমেগা ইন্টু √(a²-x²), তাহলে ওমেগা ওমেগা বাদ চলে গেল, তাহলে কি হচ্ছে দেখো 1/π ইন্টু √(a²-x²). এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইথ দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। এটা এখানে ডিএক্স একটা ছিল গো, তাহলে প্রবাবিলিটি ডেনসিটি হলে সেটা যে পিএক্স হয়ে যাবে, দুই থেকে ডিএক্সটা তোমার বাদ চলে গেছে। আচ্ছা এবারে যদি আমি ধরো তোমার প্লট করার চেষ্টা করি, ধরো আমি এইরকম ভাবে ভাবছি, দেখো ধরো কোন একটা গিভেন এনার্জি আমি কনসিডার করলাম, এইটা হচ্ছে আমার টোটাল এনার্জিটা, এটা টোটাল এনার্জিটা। তাহলে এবারে অ্যাট দ্য টার্নিং পয়েন্টে কি হচ্ছে, এটা তো পোটেনশিয়াল এনার্জি, এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, তাহলে টার্নিং পয়েন্টে কি হবে, কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি সমান হয়ে যাবে। তার মানে এই যে পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি লাইনটা কাট করছে, এই যে এই কাট করছে, এটা সেইটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। মানে অ্যাট দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট পোটেনশিয়াল এনার্জি তোমার টোটাল এনার্জির সঙ্গে সমান হবে, তাই তো? তার মানে তুমি এই মানে এটার হাফ, মানে যাকে মানে ½ m² এক্স এর জায়গায় তুমি এ বসিয়ে দিচ্ছ, তার মানে যখন পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি যে পয়েন্টে কাট করছে সেখানে পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি তোমার সমান হচ্ছে, সেইটা তোমার করসপন্ডিং টার্নিং পয়েন্ট দিচ্ছে। সাদা হয়ে গেল নাকি, মাউসটা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ এইটা, তাহলে এইটা হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট গুলোকে দিল। আচ্ছা এবারে দেখো, এটা ঠিক আছে, টার্নিং পয়েন্ট আমি আরেকটু উপরের দিকে বাড়িয়ে দিচ্ছি সুবিধার জন্য। আচ্ছা এবারে এইখানে আমি এই ছবিটাকে আঁকতে চাইছি, মানে পিএক্সটা, মানে এখান থেকে তুমি যদি প্রবাবিলিটি ডেনসিটিটাকে করো, দুদিক থেকে ডিএক্স টাকা বাদ চলে গেল, তাহলে পিএক্সটা হচ্ছে 1/π ইন্টু √(a²-x²). তো দেখো এখান থেকে যখন এক্সটা হচ্ছে তোমার 0, এক্সটা যখন 0, তখন √(a²-ω²) ম্যাক্সিমাম ভ্যালুটা পাবে বলে পিএক্স এর মিনিমাম ভ্যালুটা পাবে। তার মানে পরিষ্কার যেটা ইম্পর্টেন্ট, যে প্রবাবিলিটি ডেনসিটি ইজ minimum at x equal to 0, that is at the ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশনে হচ্ছে তোমার প্রবাবিলিটি ডেনসিটিটা মিনিমাম হচ্ছে। এই ছবি থেকে এই এক্সপ্রেশন থেকে দেখো যে তোমার এই নিউমারেটরে 1 আছে, বাকিটা সব ডিনোমিনেটরে আছে।
ডিনোমিনেটরে ভ্যারি করতে পারে শুধুমাত্র এক্সটা। তাহলে এক্স এর ভ্যালুটা যখন তোমার 0 হয়ে যাবে তখন ডিনোমিনেটরটা এই যে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্সটা যখন 0 হয়ে যাবে তাহলে এই যে জায়গাটা এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হয়ে গেল, তখন ওভারঅল জিনিসটা মিনিমাম হয়ে গেল, এবং এই পিএক্স এর যে মিনিমাম ভ্যালুটা, পি এর যে মিনিমাম ভ্যালুটা, সেটা 1/ω ইন্টু এ হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এবারে যত আমি টার্নিং পয়েন্টের দিকে এগোচ্ছি, অ্যাজ উই অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য টার্নিং পয়েন্ট, অর্থাৎ এক্সটা বেড়ে 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 যখন এর দিকে যাচ্ছে পয়েন্ট, দেন px gradually increases and becomes infinite at the টার্নিং পয়েন্ট। তার মানে যেটা বলতে চাইছি, যদি কোনো কারণে এক্সটা ইকুয়াল টু এ হয়ে যায়, তাহলে টার্নিং পয়েন্টে তুমি পৌঁছে যাও, ডিনোমিনেটরটা 0 হয়ে গেল, তাহলে পিএক্সটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো এইটাকে মাথায় রেখে তুমি যদি ছবি আঁকো, দেখো ছবিটা কেমন হচ্ছে না, ধরো এই একটা ভ্যালু তুমি নিলে, এই যে ভ্যালুটা ধরে নাও, এটা মিনিমাম ভ্যালু, যেটা হচ্ছে 1/ω ইন্টু এ। এইটা এই মিনিমাম ভ্যালু থেকে কি হচ্ছে না, আস্তে 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 জিনিসটা বাড়ছে, বেড়ে 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 তুমি যখন আস্তে 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 টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছ, টার্নিং পয়েন্টের দিকে গেলে কি হচ্ছে, ওটা বেড়ে 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 তোমার আস্তে আস্তে ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। এখানেও ঠিক একই রকম ভাবে এটা বেড়ে 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 তোমার ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তাহলে এই এইটা হচ্ছে তোমার, এই যে এখানে তুমি বেসিক্যালি পিএক্সটাকে প্লট করছো অ্যাজ এ ফাংশন অফ এক্স। পিএক্সটাকে অ্যাজ এ ফাংশন অফ এক্স প্লট করলে তোমার দেখো এই যে জায়গাটা, যেখানে তোমার এটা এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশনে প্রবাবিলিটিটা মিনিমা। তারপরে তুমি যখন যাচ্ছ দেখো প্রবাবিলিটিটা অ্যাকচুয়ালি বাড়ছে, মানে এটা হচ্ছে কম ছিল, তারপর আস্তে আস্তে বাড়ছে 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 করে যখন টার্নিং পয়েন্টের কাছাকাছি তুমি পৌঁছাচ্ছ, সেটা দেখো প্রায় টেন্স টু তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। এখানেও ঠিক একই রকম সিচুয়েশন। ঠিক আছে, বুঝতে পারলে যে ক্লাসিক্যালি, মানে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে মিনিমাম। মানে ব্যাপারটা কিরকম দেখো, যে তোমাকে থাকার সম্ভাবনা বেশি কোথায় হবে না, যেখানে তুমি স্লোলি মুভ করছো, তাহলে ইকুইলিব্রিয়াম সরি, আমি হ্যাঁ, তোমাকে থাকার সম্ভাবনা বেশি যেখানে হবে যেখানে তুমি স্লোলি মুভ করছো। আর তোমাকে পাওয়ার সম্ভাবনা কম কখন হবে, মানে খুব কম সময়ে তুমি কোন জায়গাটা হবে যেখানে তুমি ফাস্টলি মুভ করছো। আর ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটি কিন্তু ম্যাক্সিমাম, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে তোমার থাকার সম্ভাবনা মিনিমাম। আর টার্নিং পয়েন্টে ভেলোসিটি যখন 0-র দিকে যাচ্ছে, তাহলে তাকে পাওয়ার প্রবাবিলিটিটা তোমার গ্র্যাজুয়ালি বাড়ছে। এইটা ঠিক আছে? তাহলে বুঝতে পারলে কি হলো, হচ্ছে পরিষ্কার ব্যাপারটা? যা বললাম এখন পর্যন্ত পরিষ্কার? হ্যাঁ, মানে এর জন্য তোমার খুব অসুবিধা হয়েছে, মানে আমাদের ইন্টারনেটটার জন্য, কিন্তু ওভারঅল দেখো জিনিসটা মানে সবটা মাথায় আছে কিনা। তাহলে কি হলো, আচ্ছা আরেকটা কথা এখানে বলে নিই, সেটা হচ্ছে দেখো যে এই যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট যখন বলেছি, তখন যেটা ইম্পর্টেন্ট যে তোমার মানে যদি এমন হতো, ধরো আমি বললাম যে লেট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ আর দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, আর দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ আর দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। আচ্ছা, এবারে যদি এমন হয় যে ইফ দ্য পার্টিকেল ক্যান বি ফাউন্ড আউটসাইড দিস ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, দেন কি হবে,
তখন মড এক্সটা অবশ্যই গ্রেটার দেন তাহলে মড এ হতে হবে, মানে টার্নিং পয়েন্টের বাইরেও যদি পার্টিকেলটাকে পাওয়া যায় অর্থাৎ এক্সটা এই প্লাস এর থেকে বেশি বা মাইনাস আই এর থেকে আরো নেগেটিভ হয়ে যেতে হবে, অর্থাৎ মড এক্সটা গ্রেটার দেন এ হতে হবে। এটা দেন কি হবে, দেন পোটেনশিয়াল এনার্জি যেটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারটা এইটা গ্রেটার দেন হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ তোমার পোটেনশিয়াল এনার্জিটা গ্রেটার দেন টোটাল এনার্জি হয়ে গেল। দেন কাইনেটিক এনার্জি যেটা হাফ এম ভি স্কোয়ার বা যাই বলো না কেন ভি স্কোয়ারটা, এটা তখন কি হয়ে যাবে, এটা তখন তোমার নেগেটিভ হয়ে যাবে। কারণ দেখো যে পোটেনশিয়াল এনার্জি থেকে টোটাল এনার্জি থেকে বেশি হয়ে যায়, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি দুটো যোগ করে তো টোটাল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যেতে হচ্ছে, তখন ভিটা কি হয়ে যেতে হচ্ছে, তোমার ইমাজিনারি হয়ে যেতে হচ্ছে। যদি ভি স্কোয়ারটা নেগেটিভ হয় তাহলে ভিটা ইমাজিনারি হয়ে যাচ্ছে। এটা অ্যাবসার্ড, তাই না? দিস ইজ অ্যাবসার্ড। দিস ইজ অ্যাবসার্ড। তাহলে তার মানে যেটা ইম্পর্টেন্ট যে দেয়ার ইজ zero probability of finding the particle outside the classical there is zero probability of finding the particle outside the classical turning point। ঠিক আছে, ওই জন্য মানে তার বাইরে তুমি পার্টিকেলটা কিন্তু কোনো রকম ভাবে পাবে না। আচ্ছা, তাহলে চারটে ইম্পর্টেন্ট জিনিস এখানে তুমি অ্যাকচুয়ালি খেয়াল রাখবে। আর একটা হচ্ছে যে মানে আমি পরে যখন চারটে খেয়াল রাখবে, মানে এমনিতে তো ক্লাসিক্যালি তুমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর সলভ করে অনেক কিছু ফিচার পেলে, কিন্তু চারটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে চারটি ইম্পর্টেন্ট পয়েন্টে ক্লাসিক্যাল অসিলেটর এবং কোয়ান্টাম অসিলেটর বেশি করে ডিফার করবে। আর প্রথম যে ব্যাপারটা তুমি দেখবে যে এক্ষেত্রে মানে টোটাল এনার্জিটার উপরে কোনো কিন্তু রেস্ট্রিকশন নেই, যে হাফ এবং ওমেগা স্কয়ার এ স্কয়ার হচ্ছে টোটাল এনার্জিটা, এখানে অ্যাম্পলিটিউডটা এটা তুমি মানে তুমি আলতো করে তুমি জাস্ট নাড়িয়ে দিলে তাহলে সে কম দূরত্বে যাবে, আর জোরে ফোর্স দিয়ে যদি দৌড়া তাহলে একটু বেশি দূরত্ব পর্যন্ত যাবে। তাহলে সেই মতো করে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের ভ্যালুটা কন্টিনিউয়ালি যা খুশি তুমি ভাবতে পারবে, সেই মতো করে টোটাল এনার্জিটা যা খুশি হতে পারে। তার মানে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে টোটাল এনার্জিটা তোমার মানে চারটি ইম্পর্টেন্ট পয়েন্ট, 4 important points to note। প্রথম হচ্ছে যে ফর ক্লাসিক্যাল লিনিয়ার SHO energy is a continuous quantity। For classical linear simple harmonic oscillator energy is a continuous quantity। ঠিক আছে, এটা মানে এনার্জি ভ্যালুটা যা খুশি হতে পারে। পরবর্তীকালে যখন কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর দেখবো তখন এনার্জিটা কিন্তু ডিসক্রিট বা কোয়ান্টাইজ হবে। আর সেকেন্ডলি ফর ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর জিরো পয়েন্ট এনার্জি ইজ জিরো। আর জিরো পয়েন্ট এনার্জি থেকে মিনিমাম পসিবল এনার্জি হুইচ এ পার্টিকুলার সিস্টেম ক্যান হ্যাভ। কোয়ান্টাম মেকানিক্যালি দেখা যায় যে সিম্পল হারমোনিক অসিলেটর বা আরো অনেক সিস্টেম আছে যেখানে মিনিমাম পসিবল এনার্জিটা কিন্তু জিরো না, একটা নন জিরো থাকে, সেটা তো জিরো পয়েন্ট এনার্জি। কিন্তু লিনিয়ার মানে আমি ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কিন্তু যেমন দেখো না, কিন্তু একটা পেন্ডুলাম দুলছে, তুমি তার সুইচটাকে অফ করে দিলে, সুইচটাকে অফ করে দেখে ইকুইলিব্রিয়াম পজিশনে কিন্তু রেস্টে চলে আসে, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে বলে তার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন জিরো, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা জিরো। আর সে রেস্টে আছে মানে তার ভেলোসিটি জিরো, অর্থাৎ কাইনেটিক এনার্জিটা জিরো। তার মানে সেক্ষেত্রে টোটাল এনার্জিটা তোমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে মিনিমাম পসিবল এনার্জি যেটা জিরো পয়েন্ট এনার্জি, সেটা লিনিয়ার মানে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে জিরো হয়। 3 নম্বর হচ্ছে ফর ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর এই দেয়ার ইজ zero probability of finding the particle
there is zero probability of finding the particle outside the classical টার্নিং পয়েন্ট। এটা পরবর্তী ক্ষেত্রে কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে দেখব যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরেও পার্টিকেলকে পাওয়ার একটা ফাইনাইট সম্ভাবনা আছে, যেটা কোয়ান্টাম মেকানিক্যাল টার্নিং এর জন্য আছে। সেটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আর 4 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট যে ফর ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর probability density is minimum at the equilibrium position and it gradually increases to and gradually increases as we approach towards ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। তাহলে এই 4টে পয়েন্ট আমি একটু নোট করলাম। তার কারণটা হচ্ছে এই 4টে পয়েন্ট পরবর্তীকালে যখন কোয়ান্টাম অসিলেটর করব সেটা একটা কম্পারিজনের স্কোপ দেবে, যেটা ক্লাসিক্যালি এই জিনিসটা হয়, কোয়ান্টাম মেকানিক্যালি কিন্তু জিনিসটা আলাদা হয়ে যায়। মানে এনার্জি এখানে কন্টিনিউয়াস, ওখানে এনার্জি হবে ডিসক্রিট। এখানে 0 পয়েন্ট এনার্জিটা 0, কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে হবে 0 পয়েন্ট এনার্জিটা তোমার নন জিরো। এই ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে তুমি পাবে না। কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা আছে। আর থার্ড হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তুমি দেখতে পাচ্ছি ইকুইলিব্রিয়াম পজিশনে মিনিমাম, টার্নিং পয়েন্টের দিকে ম্যাক্সিমাম। হ্যাঁ, কিন্তু এটা বাস্তবে আমরা দেখব মানে কোয়ান্টাম মেকানিক্যাল অসিলেটরের ক্ষেত্রে সেটা হচ্ছে পাল্টে যাচ্ছে। তো দেখো তাহলে আমরা কি কি আলোচনা করলাম। আচ্ছা, আমি প্রথমে এই দুটো স্লাইড অ্যাকচুয়ালি এখানে লেখা হয়নি, মানে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে তোমার আমি প্রথমে কতগুলো এক্সাম্পল দিয়েছিলাম। হ্যাঁ, সাম এক্সাম্পল অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, তার এক্সাম্পল দেওয়া হয়েছিল। একটা হচ্ছে তোমার এইরকম একটা পেন্ডুলামের কথা বলা হয়েছিল। এটা একটাই মাস আছে। আর একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল এইটা, একটাই মাস আছে, সে এদিকে এদিকে অসিলেট করছে। আর একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল দুটো মাস পয়েন্ট আছে, M1 M2, যে এইদিকে এদিকে অসিলেট করছে। এগুলো হচ্ছে তোমার সিম্পল হারমোনিক অসিলেটরের এক্সাম্পল হলো। আর এবারে কেন সিম্পল হারমোনিক অসিলেটর ইম্পর্টেন্ট আমি বলেছিলাম, হোয়াই linear SHO is so important. তার 3টে কারণ বলা হয়েছিল। প্রথম কারণটা হচ্ছে যে তোমার এই ইকুইলিব্রিয়াম মানে পোটেনশিয়াল এনার্জি ইজ প্যারাবোলিক অর সিম্পল হারমোনিক অর সিম্পল হারমোনিক অসিলেটর লাইক at and around the equilibrium position or around মানে potential energy is parabolic or SHO like at and around the equilibrium position or around the minima of any potential energy surface। এটা 2 নম্বর যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে this can be an effective model for various physical problems such as
bit capacity of solid, quantum theory of light, রাইট এটা। আর 3 নম্বর হচ্ছে this is easily solvable both in classical mechanics and কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, ওই যে আগের দিনে মানে মানে যেটা যে পার্টটা অ্যাকচুয়ালি সেভ হয়নি আর কি, এটা আবার সেভ হয়তো হবে না, আবার সেভ করে দিই। আর যে পার্টটা সেভ হয়নি সেই পার্টটা আমি একটুখানি আবার বলে দিলাম আর কি, এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যখন পড়বো আমাদের পড়ার স্টাইলটা হবে এরকম যে আমি প্রথমে এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটাকে ক্লাসিক্যালি দেখতে চাইছি, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, এটা ক্লাসিক্যালি সলভ করবো। তারপর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচে সলভ করবো। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্যালি যখন সলভ করবো তখন একটা তোমার মানে দুটো মেথড আছে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড, ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড, আর একটা হচ্ছে তোমার অপারেটর মেথড। এই দু রকম করে এসে এই যে প্রবলেমটাকে তোকে সলভ করতে হবে, আর ফাইনালি এদের একটা কম্পারিজন করে দিতে হবে। এটা আমি আজকে যেটা করলাম পুরোটাতে ক্লাসিক্যাল অ্যাপ্রোচটা। হ্যাঁ, আমি একদম হুকস ল থেকে শুরু করলাম, হুকস লটাকে বলে তার ফোর্সটা কেমন হচ্ছে, ফোর্স কনস্ট্যান্টের মানে টানে বুঝলাম, পোটেনশিয়াল এনার্জিটা যে প্যারাবোলিক বা সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0 হচ্ছে সেটাকে জাস্ট বোঝানো হলো। ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটাকে আমি সলভ করলাম, সলভ করলে এক্স মানে ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন, ভেলোসিটির এক্সপ্রেশন, কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন, পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন, টোটাল এনার্জি এক্সপ্রেশন পেয়েছি। তার মতো করে বিভিন্ন রকমের ছবি এঁকেছি, তারপরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলেছি, তারপরে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট নিয়ে কথাবার্তা বলেছি। এই হচ্ছে আজকে মোটামুটি যতখানি পড়ানোর ইচ্ছা ছিল, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত হলো। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর সলিউশন করব। তাহলে সলিউশন অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর কোয়ান্টাম মেকানিক্যালি, এটা কোয়ান্টাম মেকানিক্যালি দুটো রাস্তা আছে, দুটো রাস্তা দিয়ে আমি জাস্ট ওটা করে দেখবো। এটা নেক্সট ক্লাসে যেটা আমাদের পড়ার বিষয় আছে। তাহলে আজকে এই পর্যন্ত রেখে দেওয়া যায়। এন্ড অফ। তো দেখো মানে মানে অনেকবার এটা ল্যাপটপের স্ক্রিনটা চলে গেছে, সেই জন্য আমি একটু মানে তুমি আর একটুখানি যদি কিছু অসুবিধা থাকে তো বলো, যদি তোমার মনে হয় যে আরো কিছু সমস্যা আছে তো বলো, সেটা আমি সলভ করে দেবো। ঠিক আছে তো, মানে বুঝতে পেরেছো তো? আচ্ছা, ঠিক আছে, একটুখানি দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, রাখলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। না তো, না তো, না না, হয়ে গেল পড়ানো, বলো।